16 নম্বর বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। গুলিস্তানে অস্ত্রধারীদের একজন ভারতে, আরেকজনের খোঁজ জানে না পুলিশ। আওয়ামী এমপি বদির 6 মাসের জামিন মুক্তি ঠেকাতে আপিল করবে দুদক। দুই সপ্তাহের মধ্যে শ্রমিক যাবে মালয়েশিয়া, শিল্প কৃষি আবাসনে গুরুত্ব। গুলিস্তানে হকার উচ্ছেদের সময় অস্ত্র দিয়ে গুলি চড়া ছাত্রলীগের 2 বহিষ্কৃত নেতাকে 18 দিনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ভারতে পালিয়ে গেছেন বলে তথ্য পেয়েছে পুলিশ। অস্ত্রধারীদের আরেকজন ওয়ারি থানা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে খুঁজে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। গত 27 অক্টোবর গুলিস্তানের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই সময় কর্পোরেশনের কর্মচারীদের সঙ্গে হকারদের সংঘর্ষ হয়। কর্মচারীদের সাথে থাকা সাব্বির হোসেন ও আশিকুর রহমান অস্ত্র থেকে গুলি ছোড়েন। ছাত্রলীগ থেকে বহিষ্কারের পর এই দুইজনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করে পুলিশ। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব টিপু মুন্সি। জনাব টিপু মুন্সি, আপনি নিশ্চয়ই জানেন যে ছাত্রলীগের ঢাকা দক্ষিণের যে 2 ছাত্রলীগ নেতাকে খোঁজা হচ্ছিল অস্ত্র প্রদর্শনের জন্য এবং গুলি ছড়ার জন্য, আজ পত্রপত্রিকার খবর তাদের একজন ভারতে পালিয়ে গেছে এবং আরেকজনকে পুলিশ খুঁজে পাচ্ছে না। আপনি এটাকে সার্বিকভাবে পুলিশের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের ব্যর্থতা মনে করেন কিনা জনাব টিপু মুন্সি? আসলে যে খবরটা কাগজে বেরিয়েছে সেটা কিন্তু এখনো সত্যতা পুলিশ ডিপার্টমেন্ট থেকে কিন্তু করেনি। আজকেও আমি পুলিশের ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলেছি, তারা এ ব্যাপারে কোনো সঠিক বলতে পারছে না, কিন্তু তারা সিরিয়াসলি চেষ্টা করছে যে তাদের বের করার জন্য, এবং তারা ভেরি হোপফুল যে তারা খুব শীঘ্রই তাদেরকে ধরতে পারবে। তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না কেন? চেষ্টা করছে তারা, তো অ্যাবসকন্ডিং তো সব দিক থেকে, এবং সব ধরনের পুলিশি তৎপরতা চলছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য, এবং তারা খুবই আশাবাদী যে খুব শীঘ্রই ধরা পড়বে তারা। 2টো থানাতে কেস হয়েছে, একটা শাহবাগে আর একটা পল্টনে। 2 থানার থেকেই তারা সব রকম ভাবে চেষ্টা করছে তাদেরকে অ্যারেস্ট করার। অনেকেই বলছে যে সাব্বির ও আশিকুরের হাতে যে আমরা রিভলভার ও পিস্তলের ছবি দেখেছি তা লাইসেন্স নেই, একজন ছাত্রলীগ নেতার হাতে বা ছাত্রের হাতে কোনোভাবেই লাইসেন্স থাকার কথা না। তা এটা তো একটি স্পষ্ট প্রমাণ যে তাহলে বেশ কিছু অবৈধ অস্ত্র দেশে রয়েছে। সেই ব্যাপারে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে যে সেই অবৈধ অস্ত্রগুলি যাতে উদ্ধার করা যায়? এদের দুজনের হাতে যে অস্ত্র ছিল সেটার ব্যাপারে পুলিশ চেষ্টা চালাচ্ছে যে এদের লাইসেন্স কিনা। তবে দেশে যে অবৈধ অস্ত্র যেগুলো রয়েছে পুলিশ তো সব ভাঙির চেষ্টা করে, এবং প্রতি আমাদের মিটিংয়ে সংসদীয় কমিটি মিলে তারা রিপোর্ট সাবমিট করে যে কী পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার হলো। তো বিস্তীর্ণ আমাদের বর্ডার রয়েছে, ঢুকে পড়ে, সরকারও তৎপর আছে। তবে আমাদের সবাইকে একটু তৎপর থাকতে হবে যে অবৈধ অস্ত্র ফাইন্ড আউট করার জন্য। পুলিশও সিরিয়াসলি কাজ করে এই ব্যাপারে। জনাব টিপু মুন্সি, আপনি কি মনে করেন দেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে নাসিরনগর, তারপরে গোবিন্দগঞ্জ, তারপরে নরসিংদী, নীলক্ষা, নারায়ণগঞ্জে সৈনিক লীগ এবং আওয়ামী লীগের মধ্যে তফাৎ, এবং পত্রপত্রিকা আমরা দেখছি যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মধ্যেকার যে সংঘর্ষ, আধিপত্য বিস্তারের যে সেটি সারা দেশে একরকম ছড়িয়ে পড়ছে বলে কি মনে হচ্ছে, নাকি সেটি অল্প কিছু খবরই মাত্র? যেগুলো খবর বললেন তার সবগুলোই যে আওয়ামী লীগের ভিতরকার দ্বন্দ্ব তা নয়। গোবিন্দগঞ্জের ব্যাপারটা পুরোপুরি অন্য একটা ব্যাপার। সাঁওতালদের তাদের জমি ফেরত পাওয়ার আন্দোলন, সেখানে লোকাল ইউনিয়ন চেয়ারম্যান তাদেরকে আশা দিয়েছিল, যে মিথ্যা আশ্বাস দিয়েছিল জমি ফেরত পাবে, তো সেটা একটা আলাদা ব্যাপার। আমাদের নাসিরনগরের ঘটনাটা একটা উদ্দেশ্যমূলকভাবে এই কাজটা করা হয়েছে, করে স্থানীয় মানুষের মধ্যে একটা সমস্যার সৃষ্টি করেছে। তবে সেখানে কিছু কিছু রাজনৈতিক সংশ্লিষ্টতাও দেখা গেছে। তো
তবে দলীয় কোন্দল হিসেবে এই ব্যাপারটা শুরু হয়েছে তা নয়, কেননা নাসিরনগরের বিষয়টি সম্পর্কে অনেকেই বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলার উপদেষ্টা পদ থেকে মন্ত্রী সায়েদুল হককে বাদ দেওয়ার পর থেকে এই ঘটনাগুলি এমন করে ঘটতে শুরু করেছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে কাকে মনোনয়ন দেওয়া হবে না হবে তার মধ্যে জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী এবং জনাব সায়েদুল হকের একটি কোন্দলের কারণে এটি হয়েছে বলে মনে করছেন অনেকে। বিষয়টি কি? আর সাঁওতালদের পল্লীর কথা যেটি আপনি বললেন সেটি তো জি জি আপনি বলেন জনাব টিপু মুন্সি। নাসিরনগরের ব্যাপারটা এটা একটা হিন্দু ভদ্রলোক যার এটা আপলোড করা হয়েছে, সেটা দেখা গেছে যে তার পিছনে যেখান থেকে করা হয়েছে তাদের জামাতের সাথে সম্পৃক্ততা রয়েছে। তবে পরবর্তী পর্যায়ে যে যখন এই ব্যাপারটা ছড়িয়ে পড়ে কিছুটা, সেখানে রাজনৈতিকভাবে দুই পক্ষেরই কিছু লোক এবং এর বাইরে লোকাল বিএনপি এবং জামাতের মানুষেরও সংশ্লিষ্টতা আছে। তবে এটা কথাও ঠিক যে ওখানে আমাদের দুইজন নেতার মধ্যে কিছুটা দূরত্ব আছে, সেটাও কেউ কেউ ব্যবহার করেছে। আর গোবিন্দগঞ্জের ব্যাপারটা তো আপনি বললাম একটু আগে, যেটা প্রায় 60 বছর আগেকার জমি অ্যাকোয়ার করা হয়েছিল সুগার মিলের জন্য। আমাদের এই আদিবাসীদেরও সম্পত্তি সেখান থেকে করা হয়েছিল, তাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে যে এই জমি মিথ্যা আশ্বাস যিনি দিয়েছেন তিনি আওয়ামী লীগেরই লোক। আওয়ামী লীগের মানে যে চেয়ারম্যান আমাদের ওখানকার যিনি লোকাল চেয়ারম্যান, সে আওয়ামী লীগের লোক নয়, সে একজন বিদ্রোহী পার্টি আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেছে। সে তাদেরকে আশ্বাস দিয়েছিল যে এই জমি তোমাদের ফেরত পাইয়ে দেব। এর পিছনে লম্বা ইতিহাস আছে, এই ছোট্ট পরিসরে বলা মুশকিল। তবে আওয়ামী লীগের ওইটুকু ইনভলভমেন্ট বলতে পারেন যে বিদ্রোহী যিনি ক্যান্ডিডেট তার ইনভলভমেন্ট আছে, সেটা আমি নিজেও সেখানে গিয়েছিলাম, তাদের সাথে কথা বলেও এসেছি, সাঁওতাল পল্লীর মানুষজনের সাথেও কথা বলেছি। তো পুরোপুরিভাবে যে আওয়ামী লীগের কোনো পক্ষ থেকে এটা করা হয়েছে সেটা নয়। স্থানীয় নির্বাচনে ভোট পাওয়ার ব্যাপারটা একটা ফ্যাক্টর কাজ করেছে এবং তা থেকেই তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে ব্যবহার করা হয়েছে। নরসিংদীর নীলক্ষায় সাবেক ও বর্তমান চেয়ারম্যানের গন্ডগোলে মানুষ মারা গেছে, 2 গ্রামবাসী যুদ্ধে লিপ্ত হয়েছেন সেই বিষয়টি, এবং নারায়ণগঞ্জে আমরা দেখেছি সৈনিক লীগের সাথে আওয়ামী লীগের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটছে। সেই বিষয়গুলিকে কিভাবে দেখবেন জনাব টিপু মুন্সি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটি? নরসিংদীর ব্যাপারটা এটা স্থানীয় রাজনীতি, স্থানীয়ভাবেই হয়েছে, তাতে গ্রামবাসীরা সম্পৃক্ত হয়েছে। আমাদের দেশে এরকম ঘটনা ঘটে, একজন প্রাক্তন চেয়ারম্যান তার পক্ষে লোক থাকে, হয়তো তার গ্রামবাসী, এটা ঘটেছে, সেটা স্থানীয়ভাবেই ঘটেছে, এর সাথে রাজনীতির তেমন সম্পৃক্ততা নাই। আর নারায়ণগঞ্জ ঘটনাটা সৈনিক লীগ বলে যেটা বলা হচ্ছে, আওয়ামী লীগের আমার জানামতে এইরকম কোনো সংগঠন আমাদের মানে অফিসিয়ালি স্বীকৃত কোনো সংগঠন নাই। স্থানীয়ভাবে বিভিন্ন নামে এইসব সংগঠন ওঠে, তারা চেষ্টা করে বিভিন্নভাবে তাদের অবস্থান নিতে, তা থেকেই কিছু স্থানীয় ঝামেলা থেকেই ঘটনাটা ঘটেছে। সৈনিক লীগ বলে আমার জানা মতে আমাদের কোনো অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠনের অস্তিত্ব আছে কিনা আমি জানি না। জনাব টিপু মুন্সি, আরেকটি বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি। গত মাসেই র্যাবের মহাপরিচালক একটি চিঠি লিখেছেন আপনাদের কাছে, চিঠি লিখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, চিঠি লিখেছেন আইজির কাছে, যে সেটি হচ্ছে র্যাবের সদস্য এবং পুলিশের সদস্যের মধ্যে এক ধরনের কোন্দল, এক ধরনের সংঘর্ষ দেখা যাচ্ছে। অন্তত 6টি ক্ষেত্রে র্যাব ও পুলিশের সদস্যদের মধ্যে মারামারির মতো ঘটনা ঘটেছে। বিষয়টি কি একটু থিতি এসে পরে আবার আমরা একটা পুলিশের পক্ষ থেকে পুলিশের মুখপাত্রের সংবাদ সম্মেলনে দেখেছি যে একজন গ্রেপ্তারকৃত বা বন্দী আসামি সম্পর্কে 2 রকম কথা বলেছে র্যাব এবং পুলিশ। বিষয়টি কি আপনারা কিভাবে দেখছেন এবং কিছুটা স্বাভাবিক হয়ে আসছে কিনা জনাব টিপু মুন্সি? এটা যে বললেন এই কথা, এটা খুব শুভ লক্ষণ নয় যে 2 রকম করে পুলিশেরই 2টো এজেন্সির কাছ থেকে এরকম কথা এসেছে। তো আসলে এটা সর্ট আউট করা দরকার। ঊর্ধ্বতন মহলে এ ব্যাপারে কথা হয়েছে যে এমনটা কেন হচ্ছে, তবে কোথাও ছোটখাটো ঘটনা থেকে এরকম হলো কিনা। আগামীকালকে আমাদের সংসদীয় কমিটির সভা রয়েছে, তো আমরা এই কথাটাও তুলব, জানতে চেষ্টা করব। তবে আশা করছি যে এই যেটুকু দূরত্ব হয়েছে বা যে ডিফারেন্ট ওপিনিয়ন হয়েছে সেটা সর্ট আউট করে সামনে আর এরকম হবে না। জনাব টিপু মুন্সি, আমরা আরেকটি দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, সেটি হচ্ছে যে এই কথা বলা হচ্ছে যে বাংলাদেশের পুলিশ, বিশেষ করে ঢাকার পুলিশ, রাজনৈতিক বিবেচনায় কোনো সভা সমিতি করতে দিচ্ছে বা দিচ্ছে না। যেমন 7ই নভেম্বর বা তারপরে 8ই নভেম্বর বিএনপি যখন সভা করতে চাইলো, সেই সভা বিএনপিকে করতে দেওয়া হয়নি। আবার অন্যদিকে আওয়ামী লীগের কাউন্সিল, ডিএমপি নিজে উদ্যোগী হয়ে অনেক রাস্তাঘাট বন্ধ করে অনেক ভালোভাবে করতে দিল। সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলাদা চিন্তা আছে কিনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কোনো আলাদা চিন্তা আছে কিনা, সেটি আপনার কাছে একটু শুনবো। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি আছেন আমাদের সঙ্গে। জনাব টিপু মুন্সি, আপনাকে বিরতির আগে জানতে চাইছিলাম যে রাজনৈতিক বিবেচনায় আসলে পুলিশ কে সভা করবে, কোথায় সভা করবে সেটি পালন করছে কিনা। আপনার কাছে যখন এই কথা বলছি তখন নাসিরনগরে আবার আগুন দেওয়া হয়েছে। অঞ্জন কুমার দেব, উপজেলার ভাইস চেয়ারম্যান, তার বাড়িতে বা গোয়ালঘরে কেউ বলছেন আগুন দেওয়া হয়েছে। এই হচ্ছে অবস্থা। এই সম্পর্কে আপনি একটু মন্তব্য করবেন কিনা। নাসিরনগরে কিন্তু প্রথমবার আগুন দেওয়া হয়েছে, সেটি নিয়ন্ত্রণ করা যায়নি, দ্বিতীয়বার দেওয়া হয়েছে, তৃতীয়বার দেওয়া হয়েছে, আজ চতুর্থ বা পঞ্চম দফায় আবারও কারো বাড়িতে আগুন দেওয়া হলো। এই অবস্থাটি আসলে কিভাবে ঠিক করা যাবে বলে আপনি মনে করেন? আপনার রেকমেন্ডেশন কি? আসলে আমি মনে করি যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কোনো উদ্দেশ্যমূলকভাবে কেউ এটা করছে। আসলে সব রকমভাবেই আমরা চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে, পুলিশ ডিপার্টমেন্টও চেষ্টা করছে। তারপরে যে খবরটা এখনই বললেন আমি তো আপনার মুখেই শুনলাম, পরে হয়তো জানতে পারবো আসলে ঘটনাটা কতদূর কি গভীরে। এই আর প্রথম যে প্রশ্নটা করেছিলেন যে পুলিশ রাজনৈতিক বিবেচনায়, আসলে পুলিশের দায়িত্ব তো নাগরিকদের রক্ষা করা, ঢাকা শহরের মানুষ যেন সেফ থাকে, তাদের সমস্যা সৃষ্টি না হয়, সেই বিবেচনাতেই তারা কাজ করে। সরকারি দলের প্রোগ্রাম স্বাভাবিক কারণেই যে এই সরকারি দলের পক্ষের লোকজন তারা এমন কিছু করবে না যাতে করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। কিন্তু যে ব্যাপার নিয়ে পুলিশ ডিপার্টমেন্ট হয়তো কিছুটা চিন্তিত ছিল যে বিএনপি বড়সড় আয়োজন করতে চায়, সেখানে আইন শৃঙ্খলার উদ্দেশ্যমূলকভাবে অবনতি করার চেষ্টা করে কিনা। কেননা অতীত অভিজ্ঞতা আপনারাও জানেন, হেফাজতের সেই সভা করতে দেওয়ার পরে কি অবস্থা হয়েছিল। তারপরে পুলিশ তাদের সাথে কথা বলে তাদের অল্টারনেটিভ জায়গা দিয়েছিল, তারপরে সে ব্যাপারে তারা তার উৎসাহ দেখায়নি বা যে কোনো কারণেই করেনি। আসলে পুলিশকে বিবেচনা করতে হয় মানুষের, তাদের নিরাপত্তা, শহরের স্বাভাবিক বজায় রাখা, এই সবটি আমি মনে করি সেটাই তাদের কাছে প্রায়োরিটি। জনাব টিপু মুন্সি, আপনারা যখন সংসদীয় কমিটির বৈঠকে বসেন তখন যেগুলি চাঞ্চল্যকর অথচ অনিষ্পন্ন মামলা, হত্যা মামলা বিশেষ করে, সেগুলির ব্যাপারে আপনারা কোনো রকম কোনো তাগিদ দেন কিনা? সাগররুনির হত্যাকাণ্ড নিয়ে আমাদের সব জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই বছর বা যে তনু হত্যা বা আফসানার মৃত্যু, সেগুলি নিয়েও আমাদের নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেইগুলির ক্ষেত্রে বড় বা উল্লেখযোগ্য অগ্রগতি কেন দেখা যাচ্ছে না? সাগররুনির হত্যাকাণ্ডের এই আসছে ফেব্রুয়ারিতে 5 বছর হয়ে যাবে। তনু হত্যার ক্ষেত্রে আমরা শুনেছিলাম যে খুব দ্রুতই আমরা কোনো না কোনো কিছু দেখতে, আসলে কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না কেন? এইসব ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাইব। আমার কথা হলো যে সাগররুনি ব্যাপারটা সত্যি, এটা আমি নিজেও আশ্চর্য, কেন এত দেরি হচ্ছে, কি ব্যাপার, কেন কুলাতে পারছে না, এটা ব্যাপারে আমরা অনেকবার কথা বলেছি। তবে তনুর ব্যাপারটা, সেটা তো এখনো বিভিন্ন রকমভাবে পরীক্ষা নিরীক্ষা চলছে। খুব অতি রিসেন্টলি আমরা জেনেছি যে তারও কিছু ডিএনএর ব্যাপারে কথা এসছে, পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে আমি মনে করি যে খুব শীঘ্রই তনুর ব্যাপারটা জানা যাবে। আসলে অনেক সময় আপাত দৃষ্টিতে মনে হয় সময় বেশি লাগছে, কিন্তু সঠিক তদন্তের স্বার্থে অনেক সময় কাজ করতে বা আনতে দেরি হয়। তবে আমরা আমাদের সংসদীয় কমিটির মিটিংয়ে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করি, আমরা জানতে চাই। এর আগেও অনেক কথা হয়েছিল, যখন নারায়ণগঞ্জের 7টা মার্ডারের ব্যাপার নিয়েও কথা হয়েছিল, আমরা অনেক কথা বলেছি এবং তারও আপনারা দেখেছেন আজকে তার বিচার প্রক্রিয়া চলছে। আমি মনে করি নিরাশ হওয়ার কোনো কারণ নেই, সব মামলাগুলোই তদন্ত হচ্ছে এবং একটু সময় নিলে পরও আমরা এই ব্যাপারে যথেষ্ট সচেতন। আমাদের সংসদীয় কমিটিও কিন্তু এ ব্যাপারে পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছে যে চাঞ্চল্যকর হত্যাই শুধু নয়, যে কোনো ধরনের এই ধরনের অ্যাক্টিভিটিস পুলিশ যেন প্রপারলি অ্যাকশনে যায় এবং আমরা বিচার আশা করি, তাদেরকে সোপার্দ করা হোক, বিচারের নিয়ে আসা হোক, এইটাই আমাদের চেষ্টা এবং আমরা চেষ্টাও করি সেরকমভাবে। বিচার বিভাগ নিয়ে যদি একটি জানতে চাই যে 2000 সালে নিহত রুশদানিয়া বুশার যাদের শাস্তি হয়েছিল তাদের সবাইকে খালাস দিয়েছেন কাল আপিল বিভাগ, এবং এটি স্পষ্ট তারা বলেছেন যে সরকার পক্ষ বা রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে, আসামিদের বিরুদ্ধে আসলে অভিযোগ প্রমাণ করতে পারে নাই। এরকম আমরা কিন্তু বারবার দেখছি যে মামলা প্রমাণ করা যাচ্ছে না বা হচ্ছে না। এই দিকটা নিয়ে আপনারা আসলে কি ভাবছেন, যেটি জানাও যাচ্ছে যে এটি আসলে প্রকৃত অপরাধী, তারপরও প্রমাণ করা যাচ্ছে না? দেখেন, প্রকৃত অপরাধী আমরা বলতে পারি বা পুলিশও বলতে পারে, কিন্তু চূড়ান্তভাবে আদালতের রায়ের বিরুদ্ধে তো আমার কিছু বলার নাই, কারণ বিজ্ঞ আদালত অনেক কিছু বিবেচনা করেছেন। কি সাক্ষী এলো না হলো সেটা আদালতের ব্যাপার। আমরা আদালতের কাজকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই না, তাহলে সমাজে সমস্যার সৃষ্টি হবে। তবে এটাও পাশাপাশি বলতে চাই যে যখন তাদের বিরুদ্ধে করা হলো, অভিযোগ আনা হলো,
তবে আরো প্রপারলি তাদের ইনভেস্টিগেশন করা দরকার ছিল। এতদিন পরে এসে তারা মুক্তি পেল কেমন করে, কি ব্যাপার, এটা আরো প্রপারলি অ্যাক্টিভ হওয়া উচিত ছিল। তবে আদালত যে রায় দিয়েছে সে ব্যাপারে আমার কিছু বলার নেই। জনাব টিপু মুন্সি, সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের কাছে তো নিশ্চয়ই পুলিশের পক্ষ থেকে পরিসংখ্যান দেওয়া হয়, সেই পরিসংখ্যান অনুযায়ী 2016 কেমন গেল? চাঁদাবাজি বা টেন্ডারবাজি, খুনের হুমকি বা খুন, এই ধরনের অপরাধ, যে অপরাধগুলি আসলে সাধারণভাবে আমাদের এফেক্ট করে, সেগুলি পরিমাণ বাড়ছে না কমছে? 2016 ট্রেন্ড দেখে কি মনে হচ্ছে সারা দেশে বা ঢাকা শহরে যদি আলাদা? আমরা যে লাস্ট মিটিং পর্যন্ত যে রিপোর্টগুলো পেয়েছি, আমরা বিভিন্ন ক্ষেত্রে পেয়েছি, তাতে করে কিন্তু অন্যান্য বছরের তুলনায় এটা বেড়েছে এমন নয়। তবে কয়েকটা বড় ধরনের ঘটনা ঘটার কারণে মনে হচ্ছে যে ব্যাপারটা বোধহয় অনেক বেশি। সার্বিকভাবে যদি পরিসংখ্যান নেওয়া হয় এই সংখ্যা বাড়েনি, কিন্তু কয়েকটা বড় ঘটনা, যেমন ভেরি রিসেন্টলি নাসিরনগরের ঘটনা হলো, তারপরে আরো দু একটা ঘটনা ঘটেছে, যেগুলো নিয়ে আমরা একটু চিন্তিত হয়েছে। কিন্তু ওভারঅল স্ট্যাটিস্টিক্স বলে যে সংখ্যা নিচের দিকে, গতি নিম্ন দিকে। জনাব টিপু মুন্সি, আপনাকে অনেক ধন্যবাদ। এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে। দুর্নীতির মামলার সাজাপ্রাপ্ত সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির 6 মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। একই সঙ্গে তার জরিমানার আদেশ স্থগিত করা হয়েছে। সম্পদের তথ্য গোপনের মামলায় কারাগারে পাঠানো 14 দিনের মাথায় জামিন হলো তার। নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে বদির করা আপিলের শুনানি শেষে এ রায় দেয় হাইকোর্ট। 2 নভেম্বর সম্পদের তথ্য গোপনের দায়ে কক্সবাজার 4 আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে 3 বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত। একই সঙ্গে তাকে 10 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন বদি। আবেদন গ্রহণ করে শুনানি শেষে বিচারপতি রুহুল কুদ্দুসের একক বেঞ্চ তাকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। বিচারিক আদালতের 10 লাখ টাকা জরিমানার আদেশও স্থগিত করা হয়। আপিল গৃহীত হয়েছে এবং জনাব আব্দুর রহমান বদির 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন আজকে মঞ্জুর হয়েছে। সেই সাথে উনার যে ফাইন ছিল 10 লাখ টাকা, সেটা স্থগিত হয়েছে। দুদক আইনের যে ধারায় বদিকে জামিন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে দুদক। সেন্টেন্স সাসপেন্ড হওয়া আন্ডার সেকশন 426(2)তে সেটাতে পরিষ্কার লেখা থাকতে হবে সেন্টেন্স ইজ হিয়ারবাই সাসপেন্ডেড। এই সেন্টেন্স যদি সাসপেন্ডেড থাকে তাহলে উনি ক্লেম করতে পারবে আমি সংসদ সদস্য আছি, সেখানেও ডিবেট আছে, সেখানেও অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট আছে। কাজে উনি সংসদ সদস্য, এই কথাটা বলার এখনো সময় আসেনি। 2014 সালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে সাংসদ বদির বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। গত বছরের 7 মে এই মামলায় অভিযোগপত্র দেয় দুদক। 8 সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র গঠনের মধ্য দিয়ে মামলার বিচার কাজ শুরু হয়। বিচার শেষে তথ্য গোপনের দায়ে কারাদণ্ড দেয়া হয় সংসদ সদস্য বদিকে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এমপি বদির জামিন নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন দুর্নীতি দমন কমিশনের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, তা হাইকোর্ট যে এমপি বদির জামিনের নির্দেশ দিল, এটা থেকে প্রমাণ হয় সাক্ষ্য প্রমাণ এবং বিচার পদ্ধতিতে ঘাটতি ছিল, যেখানে তাকে দণ্ড দেওয়া হয়েছে এবং জরিমানা দেওয়া হয়েছে সেইটার কোনো রকম কোনো দুর্বলতা ছিল যার জন্য তাকে জরিমানা বাতিল করা হয়েছে। আপনি কি মনে করছেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান? না, আপনার প্রশ্নটা মোটেও সঠিক না। হাইকোর্ট ডিভিশন সিঙ্গেল বেঞ্চ ওনাকে জামিন দিয়েছে, ওনার সাজা 3 বছর, এই সেন্টেন্স অনলি 3 ইয়ার্স, এবং এটা স্বল্পমেয়াদী একটি সাজা। কারণ 3 বছরের একটা সাজার আপিল শুনতে যদি 2 বছর উনি কাস্টডিতে থাকে তাহলে আপিলটাই ইনফ্র্যাকচুয়াস হয়ে যাবে। এই মর্মে অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট আছে 2 ইয়ার্স অথবা 3 ইয়ার্স সেন্টেন্স যদি হয়ে থাকে হাইকোর্ট বেল কনসিডার করতে পারবে। আর সেই কারণেই ওনাকে বেল দিয়েছে অন দ্য গ্রাউন্ড অফ শর্ট সেন্টেন্স। আর আপনারা জানেন আপিল মঞ্জুরের সময় অটোমেটিক ফাইনটা স্টে হয়, কাজে এখানে মেরিট দেখানা আর আপিলটা তার একটা স্ট্যাচুরি রাইট, তার স্ট্যাচুট তাকে একটা রাইট দিয়েছে আপিল করার জন্য, কাজে ফাইনটা তো স্টে হবেই স্বাভাবিক। আপনারা কি জামিনের বিরোধিতা করেছিলেন? হ্যাঁ, অবশ্যই আমরা জামিনের ঘোরতর আপত্তি করেছি দুটো কারণে। কারণ ওনার কনসিলমেন্ট হলো 5 কোটি টাকা, এক,
নাম্বার 2 ওনার ফাইন হলো 10 লক্ষ টাকা। কাজেই ওনার কাস্টোডি পিরিয়ড খুবই কম। আর ওনাদের পক্ষে মাহবুব আলী সাহেব একটা আর্গুমেন্ট করেছেন বদি মেম্বার অফ পার্লামেন্ট। আমরা বলছি বদি মেম্বার অফ পার্লামেন্ট নাই, বিকজ অফ it is totally var under article 66 2d of the constitution of the people's republic of Bangladesh. কাজে আমরা সিরিয়াসলি অপোজ করেছি এবং আমাদের কমিশন সিদ্ধান্ত নিয়েছে আমরা কালকেই এই অন্তর্বর্তী জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজে যাব। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনার কাছে কি মনে হয় যে বদি আর মেম্বার অফ পার্লামেন্ট নাই, সেটা কি আপনি মনে করছেন যে তার আসলে সংসদ সদস্য পদ আর নাই, এটা কি আপনি আদালতে বলার জন্যই বলছেন নাকি আপনি মনেও করছেন যে আইনগতভাবে? না জি না না, আমি আইনগতভাবে বলছি। আপনি আর্টিকেল 66(2) এর ঘটা পড়ে দেখুন, ওনার সেন্টেন্স কিন্তু সাসপেন্ড নাই। যেহেতু ওনার সেন্টেন্সটা সাসপেন্ড নাই, ফাইনটা স্টে হয়েছে, আপিল মঞ্জুরি হওয়া মানে এটা না হি হ্যাজ বিন অ্যাকুইটেড। কাজেই সেন্টেন্স এখনো সাসপেন্ড হয় নাই, কাজেই ইজ স্টিল ওনার সংসদ সদস্য হিসেবে দাবি করার কোনো এখতিয়ার নাই। সেটি কি নির্বাচন কমিশন বা সংসদ সচিবালয় বিষয়টি দেখছে? যদি তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়, এটা পুরোপুরি স্পিকারের আওতাধীন। মাননীয় স্পিকার এটা ওনারা যদি আদালতের রায়টা দেখে, আজকের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অর্ডারটা দেখে, তাহলে ওনারা যথাযথ পদক্ষেপ নিতে পারবে, সেটা আমাদের আওতার বাইরে। আপনারা কালকে অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজের কাছে যাবেন এবং আপনারা এই জামিনের আবেদন যাতে যেটি হাইকোর্ট গ্রহণ করেছেন সেটি আবার স্থগিত করার আবেদন জানাবেন? জি, আমরা কালকে দুটো পদক্ষেপ নিব। একটা হলো আজকের জামিনের স্থগিত আবেদন করব মহামান্য আপিল বিভাগের চেম্বার জজে, আর আব্দুর রহমান বদি যে অংশ থেকে খালাস হয়েছেন জ্ঞাতওয়াই বহির্ভূত সম্পদ, তার এগেইনস্টে আমরা হাইকোর্ট ডিভিশনে কালকে সকালে আপিল দায়ের করব। তার এগেইনস্টে আপনারা আপিল দায়ের করছেন, সেইখানে কি আসামির পক্ষ থেকে কেভিয়েট দেওয়া আছে, তারাও কি সেখানে উপস্থিত থাকবেন চেম্বার জজে? যেহেতু না, হাইকোর্ট বিভাগে কোনো ক্যাভিয়েট দেওয়ার প্রভিশন নাই। না, আপনারা যখন হবে তখন তারা অ্যাপিয়ার করবে। আপনারা যেহেতু চেম্বারের কাছে যাচ্ছেন, চেম্বার জজের কাছে যাচ্ছেন, সেখানে তারা কেভিয়েট দিয়েছেন কিনা? হ্যাঁ 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 হ্যাঁ, কেভিয়েট দিলে তাদের কাছে আমরা তাদেরকে নোটিশ দিব, আমাদের স্টেট পিটিশনের কপি দিব। আচ্ছা, এটা রুলস যেটা মানে রুলস যেটা পারমিট করে আমরা রুলস কমপ্লাই করব। এই ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল অফিসের কোন রকম কোনো ভূমিকা থাকবে কিনা এই মামলাটির ক্ষেত্রে? তারা কি আপনাদেরকে না, আমাদের সঙ্গে জি না, আমাদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল অফিসের কোনো সম্পর্ক নাই। আমরা একটা স্ট্যাটুটরি বডি, দুর্নীতি দমন কমিশনের আলাদা প্রসিকিউশন ইউনিট আছে, দুর্নীতি দমন কমিশন টোটালি ইন্ডিপেন্ডেন্ট। আমাদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল অফিসের কোনো সম্পর্ক নাই, নো নেক্সাস। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনাকে অনেক ধন্যবাদ। স্পিকার বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। দুই সপ্তাহের মধ্যে মালয়েশিয়া শ্রমিক পাঠানোর শুরুর আশা করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। শিল্প, কৃষি ও আবাসন খাতে শ্রমিকের চাহিদার কথা উল্লেখ করেছেন মন্ত্রী। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে আর রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অতিরিক্ত সচিব জনাব জাবেদ, বগুড়া থেকে আছেন সমপ্রার্থী বুলু মিয়া, খুলনা থেকে আছেন SK সৌরভ হাসান। জনাব জাবেদ আহমেদ, মন্ত্রী আজকে আশা প্রকাশ করেছেন শিগগিরই চাহিদাপত্র মিলবে এবং 2 সপ্তাহের মধ্যে শ্রমিক যাবে মালয়েশিয়ায়। শিগগির চাহিদাপত্র মিলবে এর ভরসায় 2 সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় শ্রমিক যাবে বলাটা ঠিক হলো কিনা? আমরা কিন্তু ক্যালেন্ডারে দাগ দিচ্ছি, আজ 16 নভেম্বর, আমরা 2 সপ্তাহ বলতে 30 নভেম্বর পর্যন্ত বুঝি। 1 ডিসেম্বর আবার আপনাকে আমরা জানতে চাইবো মালয়েশিয়ায় শ্রমিক গেল কিনা। জনাব জাবেদ আহমেদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে মাননীয় মন্ত্রী মহোদয় যে আশাবাদ ব্যক্ত করেছেন সেটা সত্যই উনি সঠিকভাবেই করেছেন। আসলে দেখেন, এই যে সমঝোতা স্মারক যেটা আমরা স্বাক্ষর করেছি মালয়েশিয়ার সঙ্গে কর্মী প্রেরণের বিষয়ে, সেটা কিন্তু অনেক পুরনো। আমরা ফেব্রুয়ারি মাসে, লাস্ট ফেব্রুয়ারি মাসে এটা সম্পাদন করেছি এই চুক্তিটা। এরপরে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তারপরে গতকালকে আপনারা খেয়াল করেছেন যে মানব সম্পদ মন্ত্রী মালয়েশিয়া থেকে উনি এসছেন তার দল নিয়ে, এবং একদম খুঁটিনাটি বিষয়ে সবকিছু আলোচনা হয়েছে। এখন একেবারে মানে এটা খুলে যাওয়ার দ্বার প্রান্তে। মাননীয় মন্ত্রী আমাদের খুব যথার্থই বলেছেন যে আমরা তাহলে আপনি মনে করছেন 1 ডিসেম্বরের মধ্যে চাহিদাপত্র চলে আসবে এবং শ্রমিকরা মালয়েশিয়ায় যাবে?
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই শ্রমিকরা কবে নাগাদ যারা 1 ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়া যাবে বলে আপনি মনে করছেন, তারা কবে নাগাদ নিবন্ধন করেছিলেন বা তাদেরকে কি প্রক্রিয়ায় বাছাই করা হয়েছে জনাব জাভেদ আহমেদ? না আসলে দেখুন, এগুলা যে বাছাই যেটা হয়, আমাদের কর্মী বাছাই করে, আমাদের রিক্রুটিং এজেন্সিরা বাছাই করে, তারপরে এরা ডেটাবেজে অন্তর্ভুক্ত হয়ে যায়। হ্যাঁ, ডেটাবেজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় এরা, এবং সেখান থেকে কর্মী আসলে বিদেশে যাবে, মালয়েশিয়ায় যাবে। কতজন যেতে পারে এই প্রথম বাছাইয়ে? আসলে দেখুন, আসলে এটা ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার। সাপ্লাই সাইড তো আমার এখানে প্রচুর, আমরা দক্ষ অদক্ষ জনশক্তি নিয়ে আমরা এখানে বসে আছি। আমরা ডিমান্ড যেভাবে পাবো সেভাবেই আসলে আমাদের কর্মী যাবে। চাহিদা পত্রটি দেখলে আপনি তারপর বুঝতে পারবেন যে আমরা কত লোককে পাঠাতে পারছি। চাহিদা পত্র দেখবো। হ্যাঁ, তবে আমি যেটা দেখেছি কালকে, কালকে যেটা দেখেছি আমি, মাননীয় মন্ত্রী হিউম্যান রিসোর্স মিনিস্টার মহোদয়ের যে উনার যে কথাবার্তা অভিব্যক্তি, তাতে মনে হয়েছে আমাদের যে বেশ কিছু সংখ্যক কর্মী তারা এখন নেয়ার জন্য প্রস্তুত। বেশ কিছু শ্রমিক কর্মী নেয়ার জন্য প্রস্তুত। চাহিদা পত্রটি কবে নাগাদ আপনার হাতে এসে পৌঁছাতে পারে বলে আপনি মনে করছেন জনাব জাভেদ আহমেদ? আমরা আশা করছি, তো কালকে যেভাবে হিউম্যান রিসোর্স মিনিস্টার বলেছেন যে আমরা সপ্তাহখানেকের মধ্যে হয়তো আপনার একটা চাহিদা পত্র পেয়ে যাব। সপ্তাহখানেকের মধ্যে মানে আগামী বুধবারের মধ্যে? আমরা ইনশাআল্লাহ আগামী বুধবারের মধ্যে পাবো। জনাব জাভেদ আহমেদ, আপনি আমাদের সঙ্গে থাকেন। বগুড়া থেকে বুলু মিয়া আছেন আমাদের সঙ্গে, যিনি মালয়েশিয়া চাকরি করতে যেতে চান, যিনি মালয়েশিয়ায় লটারিতে যার নাম উঠেছে। জনাব বুলু মিয়া, আপনার কাগজপত্র তৈরি হয়েছে কিনা, আপনি কত টাকা খরচ করেছেন, কি জানানো হয়েছে আপনাকে? স্যার, আমরা করিনি তো, ওই কথা হয়েছিল তা গুটি, ওই আর এনুন থেকে মনে করেন 2 জন লোক গেছে। জি, দুইজন লোক গেছে, আর কোন লোক যায়নি স্যার। তারপর আমরা 2 জন আছি। আপনি 2 জন আছেন, কত টাকা দিয়েছেন? টাকা পয়সা দেয়নি স্যার। টাকা পয়সা এখনো দেন নাই? টাকা পয়সা এখনো দেন নাই, আপনার লটারিতে নাম উঠেছে। আমরা খুলনা থেকে আরেকজন সহপ্রার্থী এসকে সৌরভ হোসেন আছেন আমাদের সঙ্গে। সৌরভ হোসেন, আপনিও তো মালয়েশিয়ায় যেতে চান, আপনাকে কিভাবে, মানে আপনি কিভাবে আপনার নাম লিখিয়েছেন, কত টাকা খরচ করেছেন, আপনাকে কি জানানো হয়েছে বা কত টাকা লাগবে বলে আপনাকে বলা হয়েছে? এসকে সৌরভ হোসেন। জি জি, এই প্রক্রিয়াটা আসলে সরকার 13 থেকে 14 সালে এটা সরকার এই প্রক্রিয়াটা চালু করেছিল। ইভেন এটা আমরা যখন আমাদের লটারির মাধ্যমে নাম উঠেছে, তারা অনেকে গিয়েছে বা অনেকে যায়নি, অনেকে টাকা জমা দিয়েছে, তারা এখনো যেতে পারেননি। তো আমরা যারা আগে করছি, অ্যাপ্লিকেশন করছি যাওয়ার জন্য, সো আমরা আমরা নেক্সট টাইম আমাদের যখন আবার লোক নিবে, তখন আমাদের আরও বলা হয়েছিল, এভাবে আশা ব্যক্ত করা হয়েছিল আমাদের, যে সরকার সেকেন্ড টাইম যখন আবার লোক নিবে, তখন আবার পুরনো যারা আছে তাদের মধ্যেই বাছাইকৃত লোক নিবে। তো আমরা আশা ব্যক্ত সরকারের কাছে। এবং আমরা সৌরভ হোসেন, আপনি কত টাকা দিয়েছেন এই প্রক্রিয়ায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে? এটা স্যার আমি কোনো টাকা দেইনি। আপনি কোনো টাকা দেন নাই। আপনাকে ধন্যবাদ সৌরভ হোসেন, ধন্যবাদ বুলু মিয়া। আমি আবারও জনাব জাভেদ আহমেদ আপনার কাছে আসি যে বর্তমানে শ্রমিক পাঠাতে তালিকায় থাকা 745টি রিক্রুটিং এজেন্সি থেকে অভিজ্ঞদের দায়িত্ব দেওয়ার কথা বলছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। কি পদ্ধতিতে এদের বাছাই করা হবে তা একটু আমাদের জানাবেন কিনা জনাব জাভেদ আহমেদ? মানে 745টি রিক্রুটিং এজেন্সির মধ্যে কাদের নেওয়া হবে, কাদের বাদ দেওয়া হবে? জি, আচ্ছা, দুটো বিষয় এখানে। একটা হচ্ছে বুলুমিয়া আর ওই যে খুলনা থেকে যে ভাই বললেন, জি, ওনারা হচ্ছে G2G মেকানিজমের মাধ্যমে যখন আমরা কর্মী পাঠাচ্ছিলাম, তখন তারা নিবন্ধিত হয়েছিলেন। জি, হ্যাঁ, তখন তারা নিবন্ধিত হয়েছিলেন এবং ওদের ওই নিবন্ধনের মধ্যে থেকে অনেকে গেছে, তারা হয়তো অপেক্ষায় আছে। তো এদের ব্যাপারে কি হবে, আমরা যখন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং এ বসবো তখন এটা নিয়ে আলোচনা হবে। আমাদের কাছে কিছু তথ্য আছে যারা আপনার ওই G2G মেকানিজমের সময় রয়ে গেছিলেন, তাদের বিষয়ে পরে আমরা সিদ্ধান্ত নেব। এখন যেটা হচ্ছে যে 745টা রিক্রুটিং এজেন্সির নাম আমরা পাঠিয়েছি আমাদের যারা আপনার পারফর্মার, যারা ভালো পারফর্ম করে,
যাদের কোনো ত্রুটি বিচ্যুতি নেই লাইসেন্সে, তাদের সকলেরই নাম আমরা মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছি, মালয়েশিয়া অথরিটির কাছে। এখন তারা 745-এর সঙ্গে একসঙ্গে তো কাজ করতে পারবে না, কার সঙ্গে কাজ করবে এই বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে যারা দক্ষ, যারা অভিজ্ঞ, যাদের এক্সপেরিয়েন্সটা বেশি, তাদের মাধ্যমে অন্ততপক্ষে কাজটা শুরু করবার ব্যাপারে একটা ঐক্যমত হয়েছে। জনাব জাভেদ আহমেদ, 2013 সালের পর প্লান্টেশন খাতে শ্রমিক পাঠানো হতো, এবার খাত বৃদ্ধি পাচ্ছে, শ্রমিকদের বাংলাদেশ থেকে শ্রমিকদের নেয়ার উৎসাহ কি বাড়ছে? আর কি কি সুবিধা বাংলাদেশ পাচ্ছে, নাকি মানে এটা কিসের লক্ষণ বা এদিকে কি বোঝা যাচ্ছে? না, এটা অবশ্যই আমাদের পক্ষে, এই লক্ষণটা আমাদের পক্ষে যে আমরা আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটা কিন্তু এখন অনেকে ওয়াকিফাল। প্রায় যারা কান্ট্রি অফ ডেস্টিনেশন, যারা আমাদের শ্রমিক গ্রহণ করে, তারা জানে যে বাংলাদেশে এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, এখানে শ্রমিক আছে মোটামুটি সব ধরনের। তো আমরা প্লান্টেশন সেক্টরে আগে তারা নিয়েছিল, তারপরে ওরা স্টাডি করে যে এখানে অন্যান্য সেক্টরেও আপনার দক্ষ যোগ্য মানুষ পাওয়া যাবে, এই জন্য আপনারা ওরা এক্সপ্যান্ড করেছে। এখানটায় ম্যানুফ্যাকচারিং সেক্টরে আমাদের কাছ থেকে লোক নিতে চেয়েছে ওরা, আমাদের কাছ থেকে কনস্ট্রাকশন সেক্টরে আপাতত, এরপরে তারা বলেছে যে আরো অন্যান্য খাতেও আমাদের দেশ থেকে লোক নিয়ে যেতে পারে তারা। আচ্ছা, এটা ভালো লক্ষণ আমাদের জন্য বলতে হবে। সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে জানতে চাইবো যে এই বছর ফেব্রুয়ারি মাসে যখন খসড়া অনুমোদনের প্রক্রিয়া চলছিল, তখন G2G প্লাস প্রক্রিয়ায় নারী কর্মী নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে আপনারা জানিয়েছিলেন, এখনো এটি কার্যকর রয়েছে কিনা? না, অবশ্যই অবশ্যই এখানে মেল ফিমেল দুটোই যাবে আর কি। হ্যাঁ, এই G2G প্লাস যে মেকানিজমটা ডেভেলপ করেছি আমরা, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে G2G কি বলে প্লাস এবং মহিলা এবং পুরুষ উভয় কর্মী যাবে, উভয় কর্মী যাবে। জনাব জাভেদ আহমেদ, জনাব বুলু মিয়া, জনাব SK সৌরভ হোসেন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।